আরামবাগ হাই স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। আশা করি এই করোনাকালীন সময় তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে একাদশ শ্রেণীর গুণগত রসায়নের দ্বিতীয় লেকচার শুরু করব। তো প্রথম লেকচারে আমরা গুণগত রসায়নের পরমাণুর গঠন সম্পর্কে একটু বলেছিলাম। আজকে আমরা পরমাণু মতবাদের একটা পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায় সেটা একটু দেখব। পরমাণুটা যদি এরকমের হয় যে এর একটা ছোট্ট নিউক্লিয়াস আছে, যেটা আমরা পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেলের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে। তো পরমাণুতে আমরা ডাল্টনের পরমাণু মতবাদ সম্পর্কে বলেছিলাম যে পরমাণু অতি সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত। যে সকল অতীব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। তো মৌলিক কণিকা আমরা নবম দশমে পড়েছি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এখানেও সেটা পড়ব। তবে মৌলিক কণিকাকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করতে পারি: ইলেকট্রন, স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা আর পজিট্রন কণিকা বা কম্পোজিট কণিকা। তো এই মূলত মৌলিক কণিকা স্থায়ী এবং অস্থায়ী মৌলিক কণিকায় দুই ভাগে ভাগ। তো স্থায়ী মৌলিক কণিকার মধ্যে রয়েছে স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা। তো স্থায়ী মৌলিক কণিকার মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটি স্থায়ী মৌলিক কণিকা রয়েছে। আর অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে রয়েছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন ইত্যাদি। তো স্থায়ী মৌলিক কণিকা কেন বলা হয়েছে? যে এই কণিকাগুলো সকল পরমাণুর মধ্যে বিদ্যমান। এখন আসি আমরা যে এই কণিকাগুলো কে, কি এবং কোথায় থাকে। পরমাণুর এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে বাইরে বিভিন্ন কক্ষপথে রয়েছে ইলেকট্রনগুলো আবিষ্কার করেন জে থমসন 1889 সালে। আর এটা নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে। এটি নেগেটিভ চার্জযুক্ত আর সেই চার্জের পরিমাণ হচ্ছিল 1.60 গুণ 10⁹। চার্জের পরিমাণ হলো 1.60 গুণ 10⁻19 কুলম। এটা আবার মাইনাস এই চার্জের পরিমাণটা ইলেকট্রনের। আর ইলেকট্রনের ভরও আছে। ভরটা হলো, এটা বইয়ে একটা চার্ট করা আছে, 9.11 গুণ 10⁻28 গ্রাম। এই হলো ইলেকট্রনের মোটামুটি একটা বর্ণনা। আমরা ইলেকট্রনের বর্ণনাটা শিখব, কে আবিষ্কার করেছেন, কত সালে, ইলেকট্রন কোথায় থাকে, ভর কত, চার্জ কত, এতটুকু। ঠিক প্রোটনের ক্ষেত্রেও আমরা সেম কথাটা বলবো। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড 1919 সালে। এটা হলো আবিষ্কার। প্রোটন কিন্তু নিউক্লিয়াসে থাকে। প্রোটনটার অবস্থানটা হচ্ছে নিউক্লিয়াস।
আর এর চার্জ কিন্তু পজিটিভ চার্জ। সেই চার্জের পরিমাণ হলো 1.60 গুণ 10⁻⁻19 কুলম। আমরা কিন্তু এখানে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জের সংখ্যাগত মান কিন্তু সেম, তবে এর নেগেটিভ চার্জ আর এর হলো পজিটিভ চার্জ। আমরা এখানে পজিটিভ চিহ্ন দিয়ে রাখতে পারি। এটা হলো প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসবে হলো নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক 1932 সালে চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। নিউটন কিন্তু নিউক্লিয়াসেই অবস্থান করেন। এই নিউক্লিয়াসেই রয়েছে নিউটন আর প্রোটন, এটা চার্জ নিরপেক্ষ, এতে কোনো চার্জ নেই, এই জন্য তার কোনো সংখ্যাগত মানও নেই, চার্জহীন এবং তার কোনো সংখ্যাগত মানও নেই। এখন আসি নিউটনের কিন্তু ভর আছে। নিউটনের ভর হলো 1.675 গুণ 10⁻⁻24 গ্রাম। প্রোটনেরও ভর ছিল, প্রোটনের ভর 1.673 গুণ 10⁻⁻24 গ্রাম। এইটা হলো স্থায়ী মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের ছোট্ট একটা বর্ণনা। তো এখন আমরা সবসময় এই ইলেকট্রনের ভরটা আমরা বের করি মুখস্থ হিসাবে বলি, কিন্তু এটা মূলত আমরা বের করেও দেখাতে পারি। এটা পরীক্ষা আসে, ইলেকট্রনের ভরটা বের করে দেখাও। সেটা কীরকমের আমরা ইলেকট্রনের ভর এবং একটি ইলেকট্রনের চার্জটা আমরা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এক মোল ইলেকট্রন থাকে হলো 6.023 গুণ 10⁻²3, যেটা অ্যাভোগাড্রোর সংখ্যা নামে পরিচিত। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এনের মান হলো 6.023 গুণ 10⁻²3। তা আমাদের কোশ্চেনটা হলো একটি ইলেকট্রনের চার্জ কত। তাহলে এক মোল ইলেকট্রন হলো 6.023 গুণ 10⁻²3। এক মোল ইলেকট্রন সমান এতটি ইলেকট্রন। আবার এক মোল ইলেকট্রনের চার্জ হলো 96,500 কুলম। এক মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম। তাহলে এক মোল ইলেকট্রনের চার্জ যদি 96,500 কুলম হয়, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত আমরা সেটা একটু দেখব। তাহলে এক মোল ইলেকট্রন ছিল 6.023 গুণ 10⁻²3 ইলেকট্রন। তাহলে আমি ঐকিক নিয়মে লিখতে পারি 6.023 গুণ 10⁻²3 6.023 গুণ 10⁻²3 ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ 96,500 কুলম। সুতরাং একটি ইলেকট্রনের চার্জ 96,500 বাই 6.023 গুণ 10⁻²3। এটা করলে 1.673 গুণ 1.60 গুণ 10⁻⁻19 কুলম, এত কুলম। এভাবে আমরা একটি ইলেকট্রনের চার্জ বের করতে পারি। তা আমরা যদি
একটি ইলেকট্রনের ভর বের করতে চাই, তাহলে কিভাবে করব? যে আমাদের এই কথাটা কিন্তু লিখতে হবে যে 1 মোল ইলেকট্রন হচ্ছে এতটি ইলেকট্রন, আর একটি ইলেকট্রনের ভর কিন্তু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1836 ভাগের 1 ভাগ। তা আমরা দেখি একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত। তো একটি হাইড্রোজেন পরমাণুতে 1 মোল হাইড্রোজেন পরমাণুতে এতটি হাইড্রোজেন থাকে। তা আমি লিখতে পারি 6.023 গুণ 10⁻²3টি হাইড্রোজেন পরমাণুর ভর হলো তার গ্রাম পারমাণবিক ভর 1.0078 গ্রাম। সুতরাং একটি হাইড্রোজেন পরমাণুর ভর হবে 1.0078 বাই 6.023 গুণ 10⁻²3 গ্রাম। এটা হলো একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এখন আসি একটি হাইড্রোজেন পরমাণুর ভর, যা একটি ইলেকট্রন পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তার 1836 ভাগের 1 ভাগ। সুতরাং একটি ইলেকট্রনের ভর হবে হলো একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1836 এত অংশ। তো একটি হাইড্রোজেন পরমাণুর ভর কিন্তু আমরা এটা পেয়ে গেছি। তো একটি হাইড্রোজেনের পরমাণুর ভরটা আমরা একটু বসাই দিই। 1.0078 বাই 6.023 গুণ 10⁻²3 গুণ 1/1836। তা এইটা যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা একটু ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেশন করলে 9.11 গুণ 10⁻28 গ্রাম হয়। এভাবে আমরা মুখস্থ না করেও গাণিতিকভাবে একটি হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের ভর এবং একটি ইলেকট্রনের চার্জকে আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসব এই পরমাণু মতবাদ সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড যে মতবাদগুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু নবম দশম শ্রেণীতে তোমরা কিছুটা অবগত। সেখানে এটা তোমরা দেখেছো বা আমরা পড়িয়েছি, তোমাদেরকে শিখে এসেছ। এখন আমরা দেখব কিসের উপর ভিত্তি করে রাদারফোর্ড তার এই পরমাণু মতবাদটা দিয়েছিলেন, এবং সেটা ইন্টারমিডিয়েটে প্রশ্ন আকারে আসে। প্রশ্নটা হলো যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে কতগুলো সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই পরবর্তীতে তার মতবাদ হিসাবে স্বীকৃতি পায়, যদিও তার মতবাদেও অনেক সীমাবদ্ধতা আছে। তা আমরা দেখব রাদারফোর্ড তার আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি পেয়েছিলেন। উনি একটা স্বর্ণের পাত নিয়েছিলেন এরকমের, এটা হলো স্বর্ণের পাত। আর নিয়েছিলেন জিঙ্ক সালফাইডের আবরণ সম্বলিত একটি পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। আর নিয়েছিলেন আলফা কণা। আলফা কণা কি? হিলিয়াম নিউক্লিয়াস থেকে 2টি ইলেকট্রন সরিয়ে নিলে সেটা হয় আলফা কণা। তাই আলফা কণা উনি এই স্বর্ণের পাতের মধ্যে দিয়ে থ্রো করেছিলেন।
থ্রো করে এখানে দেখছেন যে আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যাচ্ছে। এরকমের আলফা কণা প্রেরণ করে দেখছেন যে অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে যাচ্ছে। দুই একটা আলফা কণা এভাবে বেঁকে গেছে। আর প্রতি 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা সম্পূর্ণরূপে গিয়ে আবার ফিরে আসছে। তা আলফা কণা হলো পজিটিভ চার্জযুক্ত কণা। তা এখানে এই আলফা কণা যে তার গতিপথ চেঞ্জ করে গেল, তার কারণ হলো যে এইখানে সে এসে কোনো কিছুর সংস্পর্শে বিকর্ষিত হয়ে তার গতিপথটা একটু চেঞ্জ করে বেঁকে গেছে। আর প্রতি 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি আলফা কণা তার গতিপথ সম্পূর্ণরূপে চেঞ্জ করে আবার যেখান থেকে এসেছে সেখানে ফিরে এসেছে। তার মানে এই সকল ঘটনা থেকে তিনি পর্যবেক্ষণ করেছেন যে যেহেতু অধিকাংশ আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে গেছে, সুতরাং এই স্বর্ণের পাতের অধিকাংশ জায়গাটাই ফাঁকা। এটা তার একটা সিদ্ধান্ত। এবং সে এখানে আরও একটা মন্তব্য করেছেন যে ফাঁকার মানে আলফা কণা সরাসরি স্বর্ণপাত ভেদ করে চলে যাওয়ার অর্থ থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে স্বর্ণপাতের অধিকাংশ জায়গা ফাঁকা, অথবা এও বলতে পারি এই ফাঁকা জায়গায় এমন কেউ আছেন যারা আলফা কণার গতিপথকে চেঞ্জ করতে পারেন না। তা এইখানে উনি এই যে একটা পরমাণুর বাইরের যে অবস্থান যেখানে এই অধিকাংশ আলফা কণা চলে গেল, তো ওইখানে বললেন যে এইখানে অনেক হালকা কোনো কিছু আছে। সেই হালকা অর্থাৎ যা একেবারেই আলফা কণার গতিপথকে চেঞ্জ করতে পারে নাই, সেই হালকা বস্তুটির নাম দিয়েছেন ইলেকট্রন। যে এখানে হয়তো ইলেকট্রন আছে, তার মানে তার ভর অতীব নগণ্য। এখান থেকে তিনি সেটা প্রমাণ উপস্থাপন করেছেন। আর দু একটি আলফা কণা বেঁকে যাওয়ার থেকে উনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আলফা কণা যেহেতু পজিটিভ, তো এই স্বর্ণপাতের ভিতরে ঠিক সেম চার্জের কোনো কিছু আছে যার দ্বারা সে বিকর্ষিত হয়ে বেঁকে গেছে। তার মানে এখানে পজিটিভ কেউ আছে। সেখান থেকেই উনি সিদ্ধান্ত নেন যে পরমাণুর ভিতরে পজিটিভ চার্জযুক্ত কোনো কিছু আছে। পরবর্তীতে এই পজিটিভ চার্জযুক্ত বস্তুটির নাম দেওয়া হয় নিউক্লিয়াস। আর একটা আলফা কণা এই পজিটিভ চার্জযুক্ত কণিকা কর্তৃক সম্পূর্ণরূপে বিকর্ষিত হয়ে ফিরে আসা থেকে তিনি সিদ্ধান্ত নেন যে ও এই আলফা কণার চেয়ে ভারী, যার পরিপ্রেক্ষিতে তার সাথে টাচ লেগে সে ফিরে এসেছে। যদি ভারী না হতো তাহলে তাকে নিয়ে চলে যেত আলফা কণা, কিন্তু যেতে পারে নাই। তার মানে একটা পরমাণুর ভিতরে ছোট্ট একটা নিউক্লিয়াস আছে যা পজিটিভ চার্জযুক্ত। এখান থেকেই সিদ্ধান্ত হয়। এবং একটা পরমাণুর ভর বলতে আমরা যেটা বুঝবো সেটাই নিউক্লিয়াসের ভর, যেটার প্রমাণ উনি পেয়েছেন যে আলফা কণা তাকে নিয়ে চলে যেতে পারে নাই, তার দ্বারা বিকর্ষিত হয়ে ব্যাক করেছে। এতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে পরমাণুর ভর বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। এই জন্য পারমাণবিক ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভর, দ্যাট মিন্স নিউক্লিয়াসে যারা থাকে তাদের ভরকে বুঝি। সেখানে নিউক্লিয়াসে কে রয়েছে? নিউক্লিয়াসে রয়েছে নিউট্রন আর প্রোটন। এই জন্য নিউট্রন আর প্রোটনের ভর মিলে হয় পারমাণবিক ভর। পারমাণবিক
ভর বা ভর বা ভর সংখ্যা, এটাকে আমরা ভর সংখ্যাও বলি। এভাবে ভর সংখ্যাটা আসলো, নিউক্লিয়াস আসলো, নিউক্লিয়াসের উপাদান আসলো, নিউক্লিয়াসের বাইরে কারা কারা আছে সেটা সম্পর্কে তিনি একটি স্বচ্ছ ধারণা উপস্থাপন করলেন। পরবর্তীতে বিজ্ঞান সংস্থা কর্তৃক এটা অনুমোদিত হলো যে না, ওনার মতবাদগুলো এরকমের, যার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে ওনার এই কথাগুলো তার মতবাদ হিসাবে প্রতিষ্ঠিত হলো। তার মতবাদগুলো কিন্তু আমরা এই আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে কিন্তু পেয়েছি। মতবাদ কি? যে আমাদের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ে ওনার মতবাদটাকে 7টা পয়েন্ট করেছে। তা আমি একটা পয়েন্টেই 4টা পয়েন্টের কথা বলতে চাই, যেটা ওনার এই পরমাণু মতবাদ থেকে উনি নিয়েছেন। যে পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস, এটি পজিটিভ চার্জযুক্ত এবং টোটাল পরমাণুর যে সাইজ তার থেকে এটার সাইজ অনেক অনেক ছোট। এই কথাগুলো উনি ওনার মতবাদে উপস্থাপন করেছেন। এরপর ওনার মতবাদ ছিলেন যে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। কিভাবে ঘুরছে? উনি বলেছেন যে সৌরজগতে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘুরে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে, এই যদি হয় নিউক্লিয়াস, এর চারিদিকে এরকমভাবে ঘুরছে, ইলেকট্রনগুলো চারিদিকে এভাবে ঘুরছে। এই জন্য ওনার এই মডেলটাকে সৌর মডেল বলা হয়। এরপরে বলেছেন যে এই নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জধারী প্রোটন রয়েছে, নিউক্লিয়াসের বাইরে নেগেটিভ চার্জযুক্ত ঠিক ততগুলো ইলেকট্রন রয়েছে, নেগেটিভ চার্জযুক্ত ততগুলো ইলেকট্রন রয়েছে, যা স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা নিরপেক্ষ হয়ে যায়। এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষতা। আমরা 2 নম্বরের একটা কোশ্চেন করি, পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? এটা এরপরে আমরা তার মতবাদের কতগুলো সীমাবদ্ধতা রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়াবো। আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।